মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া, মানে উনি যেহেতু দায়িত্বে আছেন, উনি লজ্জায় পড়ে হাতটা চাপড়ান না, উনিও মনে মনে চাপড়ান টেবিল, এটা সংকট। দর্শক, ভিন্ন মতে সহমত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শ্রদ্ধা সহ আমন্ত্রণ। আমরা বিশ্বাস করি ভিন্নমত মানেই বিভাজন নয়, সহমত হওয়াটাই সবচেয়ে বড় দায়িত্ব। আসন থেকে রাষ্ট্র, দায়িত্বের সংলাপ আয়োজনে বাংলাদেশ জাতীয় সংসদের 143 নম্বর নির্বাচনী এলাকা শেরপুর 1 আসনের আলোচনায় আমাদের সাথে আজ সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, সংসদ সদস্য শেরপুর 1। স্বাগতম আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শুরুতেই আপনাকে প্রশ্ন করব, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার আসনের মানুষ কেমন আছে? এটা তো একটা বিরাট বড় কোশ্চেন, এক বাক্যে উত্তর দেওয়া সম্ভব নয়, তথাপিও বলছি যে আলহামদুলিল্লাহ ওনারাও ভালো আছেন। এই দেশের বর্তমান যে বাস্তবতা, সেই বাস্তবতার নিরিখে হয়তো অনেকগুলো বিষয়, আমরা যেহেতু একটু প্রান্তিক এলাকায় থাকি আর কি, সেখানে নানান ধরনের সংকট রয়েছে। এসব কিছু মিলেও এরপর আমরা বলি যে সবসময় আলহামদুলিল্লাহ। প্রথমে শুরু করতে চাই এমন একটি ঘটনা নিয়ে, আপনার মুখ থেকে জানতে চাই যে সম্প্রতি ঘটেছে যে ঘটনা বা যে কোনো বিষয়, এটি হতে পারে আপনার আসনের কোনো একটি বিষয়, হতে পারে সংসদের, যেটি আপনার বারবার আপনার মাথায় সেই চিন্তা আসছে এবং ভাবাচ্ছে আপনাকে, যে কোনো বিষয় হতে পারে। আপনি কি বলবেন আমাদেরকে? দেখুন, আমি শুরুতেই আপনার মাধ্যমে ভিন্ন মতে সহমত অনুষ্ঠান থেকে চ্যানেল আইয়ের সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি যেমনটি বলছিলেন যে এই মুহূর্তের একটি প্রাসঙ্গিক বিষয় আমি আমার এলাকার সাথে রিলেট করতে চাই। আমাদের এই প্রান্তিক এলাকাতে একটি বড় ধরনের সংকট, যদি আমরা বলি যে বৈদেশিক যে জায়গাগুলো, অর্থাৎ বিদেশে যাওয়া, সেটি স্টাডির জন্য হোক অথবা কর্মের জন্য হোক, সেই জায়গাগুলো আমাদের সাথে খুবই কম সম্পর্কযুক্ত আর কি। সেকেন্ড, চায়না সফরের সাথে আমাদের অনেকগুলো আলোচনা আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে এদেশে। বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা একটি আলোচনার বিষয়, যেটি বাস্তবায়ন নিয়ে এখন পর্যন্ত কোনো রূপরেখা সরকারের পক্ষ থেকে এই বাজেটে উল্লেখ করা হয়নি। আমাদের একটা ধারণা ছিল যে এটিকে শুধুমাত্র আলোচনায় না রেখে, মাননীয় প্রধানমন্ত্রী বাজেট উত্থাপনের পর এবং বাজেট পাশের আগেই তিনি গিয়েছেন আর কি। কেন জানি আমার কাছে মনে হচ্ছিল যে তিনি গিয়ে চুক্তি করে এসে বাজেটে ইনক্লুড করবেন, এবং সরকার দল, বিরোধী দল, উভয় পক্ষের সংসদ সদস্যরা এই টপিক নিয়ে আলোচনা করেছে যে মানে উত্তরাঞ্চলকে সবসময় একটা আলাদা করে রাখা হচ্ছে আর কি, তো উন্নয়ন বঞ্চনায়। তো সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছিল যে এটা একটা আশার আলো। উত্তরাঞ্চলকে যে আলাদা করে রাখা হচ্ছে, এটা কেন মনে হচ্ছে? সরকারের দুটো বিষয় হতে পারে এখানে। আপনার যে সরকারের বিনিয়োগ বান্ধব পরিবেশ, বিনিয়োগ বান্ধব স্পেস, অথবা এরকম কোনো কলকারখানা নির্মাণের জন্য যোগাযোগ ফ্রেন্ডলি ছিল না, অথবা এরকম কিছুর কারণেই হয়তো বা দীর্ঘদিন যাবৎ দক্ষিণাঞ্চলকে যে পরিমাণ ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, সেই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে উত্তরাঞ্চলকে কম গুরুত্ব দেওয়া। আপনার আসনটি কোন অঞ্চলে পড়ছে, উত্তর না? আমার অঞ্চলটি একটু মিশ্র। আমি আসলে উত্তরাঞ্চলের মতো অবস্থায় হয়ে গেছি। ঢাকা থেকে মাত্র 200 কিলোমিটারেরও কম দূরত্ব, এবং রাস্তাঘাটও ঢাকার সাথে যাতায়াত খুব খারাপ না। আমরা গাজীপুর থেকে ময়মনসিংহ থেকে শেরপুর, অর্থাৎ এখানে কিন্তু 4 লেন ময়মনসিংহ পর্যন্ত আছে, ওখান থেকেও খুব খারাপ রাস্তা নয়। বাট আমরা এখনো পর্যন্ত এমন যে উত্তরবঙ্গের যা যা কি বলে এটা আর কি সিনারিও আমাদের মধ্যে তা আছে। আচ্ছা, আপনার কাছে কি মনে হয়? আপনি শুরুতেই কথা বলেছেন যে প্রান্তিক অঞ্চল, আপনার অঞ্চলের যদি ভৌগোলিক অবস্থান এবং সেই সাথে যদি, যেহেতু প্রান্তিক জনগোষ্ঠীর কথা বলছেন, প্রান্তিক আসনের কথা বলেছেন, একটু আমাদেরকে একটু বিস্তারিত খোলাসা করবেন যে কেন আপনি প্রান্তিক অঞ্চল বলতেছেন? এখানে কোনো সম্ভাবনা নেই? না, দেখুন, আমি সম্ভাবনার আলোচনা পরে, আসলে আমাদের এলাকাটাকে প্রান্তিক করে রাখা হয়েছে। এখানে আমার এলাকাটা একটু বৈচিত্র্যময়, সব ধরনের কি বলে আর কি ল্যান্ডই রয়েছে। যেমন এখানে নদী রয়েছে, নদীর সাথে চর রয়েছে, তার মানে এটা একটা বিরাট সম্ভাবনার জায়গা। বিশেষ করে আমাদের একটা বড় অংশ আছে, কয়েকটি ইউনিয়ন যেখানে চরাঞ্চল হয়, সেখানে সবজির ব্যাপক উৎপাদন হয়। আবার একটি এলাকা আছে যে এটি মাঝারি ধরনের উঁচু ভূমি আর কি, যে এখানে ধান থেকে শুরু করে এরকম ফসল যেগুলো, সেগুলো ব্যাপকভাবে হয়। আবার একটি নিচু ভূমি আছে যেখানে মাছ বা এরকম পানি সমৃদ্ধ এলাকা যেগুলোতে হয় আর কি। অর্থাৎ বৈচিত্র্যময় একটা এলাকা, অথচ এখানে কোনো উন্নয়ন নাই। আপনি যদি রাস্তাঘাট বলেন, একেবারেই নাজুক অবস্থা। এখানে এখনো পর্যন্ত প্রায় 700 কিলোমিটার রাস্তা কাঁচা রয়ে গেছে। এখন
এরকমও এলাকা আমি উদাহরণ হিসেবে দিচ্ছি যে যেখানে চাকা দিয়ে চলার পরিস্থিতি নেই, সেখানে ঘোড়া দিয়ে চলতে হয়, মহিষ দিয়ে চলতে হয়, গরু দিয়ে চলতে হয় মানুষকে আর কি। তাহলে আপনি বুঝুন যে এরকম এলাকা যদি থেকে থাকে, এই 2026-এ যদি এসে এই আলোচনা করতে হয়, তাহলে সেই এলাকাটা কি আমি প্রান্তিক এলাকা বলবো না? অবশ্যই বলবেন। আপনি বলছেন আপনি আসন নিয়ে কথা বলেছেন, এখন তো আপনি সংসদ সদস্য, আপনার এখন পরিকল্পনা কি? আপনার আসন নিয়ে আপনি কি চিন্তা ভাবনা করছেন? এবং সেই সাথে নির্বাচনে যখন আপনি মানুষের কাছে যাচ্ছিলেন নির্বাচনের আগে, যেহেতু কোনো একটা প্রত্যাশা নিয়ে আপনাকে ভোট দিয়েছে, তখন কি আপনি কোনো প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেই প্রতিশ্রুতি কি বাস্তবায়ন করছেন কিনা বা আপনি বাস্তবায়নের পথে আছেন কিনা? দেখুন, আমি তো এখনকার প্ল্যানের চেয়ে আমি বলতে পারি যে আমার আগে কি প্ল্যান ছিল, আপনি যেমনটা বললেন আর কি। আমার প্ল্যানটা ছিল এটাই যে আমি সবার আগে কয়েকটি বিষয়কে প্রায়োরিটি দিব। তার মধ্যে একটি হচ্ছে যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। আমার টার্গেটটা ছিল এরকম যে জেলা সদরের সাথে, উপজেলা সদরের সাথে আমাদের এমন কোনো গ্রাম থাকবে না, এমন কোনো প্রত্যন্ত অঞ্চল থাকবে না যার মানে উইদিন 20 মিনিটস সে আসতে পারবে না, এরকম হবে না। এবং এটি যদি আমরা করতে পারি, তাহলে একই সাথে আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, সেটিরও একটা বিরাট বড় ধরনের পরিবর্তন হবে। কিন্তু দেখুন যে আমাদের এলাকায় এরকমও এখনও আছে যে বিনা চিকিৎসায় লোকজন মারা যায়, কারণ ওই গ্রাম থেকে সে ইমার্জেন্সি অবস্থায় সহজে আসতে পারে না। সেই জায়গাগুলো থেকে এখন আপনি জেনে আশ্চর্য হবেন যে এই প্রথম যে সংসদ অধিবেশনটা হলো, এই অধিবেশনে প্রায় অধিকাংশ কনস্টিটিউয়েন্সির ইতিহাস আমরা জানলাম সংসদে বসে বসেই। সেখানে হাসপাতাল নাই, মানে হাসপাতাল নাই মানে হলো যে কাঠামো আছে, সেখানে চিকিৎসা ব্যবস্থা নাই আর কি, কার্যক্রম নাই আর কি। এজন্য কিন্তু দেখবেন যে কয়েকদিন আগে ঘোষণাই এসেছে যে সকল উপজেলা হাসপাতালকে 101 শয্যায় উন্নীত করা হবে আর কি। তো এটা একটা বিষয় যে এখন আমরা যেরকম বিষয়গুলো নিয়ে চিন্তা করেছি, আমার ওখানে অলরেডি রেল যোগাযোগের জন্য অলরেডি ঘোষণা দেওয়া হয়েছে, 10টি জেলা প্রথম, সেখানে 1 নম্বর জেলা রয়েছে শেরপুর। অর্থাৎ আমরা যে বিষয়গুলো প্ল্যান করেছিলাম, এগুলো এমন বাস্তবতা যেগুলো শুধুমাত্র আমি নির্বাচনী ইশতেহার হিসেবে স্পেশালি পেশ করেছি, বিষয়টা এরকমই নয়। আমাদের ওখানকার গণমানুষের চাহিদাও এরকমই। এবং আজকে সরকারও যেগুলো বাস্তবায়ন করছে, বলা যায় যে মোটামুটি এটা রিলেট করে বাস্তবায়ন হচ্ছে। তার মানে আমরা এখন কি বলবো, আপনি যে ধরনের আপনার কাছে যে ধরনের প্রত্যাশা জনগণ করেছিল এবং আপনি যে ধরনের কমিটমেন্ট বা চিন্তা করেছিলেন, সেগুলো কি বাস্তবায়নের পথে? না, শতভাগ বাস্তবায়নের পথে না। তো এর মধ্যে যেগুলো বাস্তবায়ন হয়েছে সেগুলো কি আপনার কমিটমেন্টের মধ্যেই ছিল? হ্যাঁ, আমার প্ল্যানের মধ্যেও ছিল এগুলো বাস্তবায়ন। সামনে কি আরো কোনো প্ল্যানিং আছে আপনার, যে আপনার আসন নিয়ে আপনি কি ভাবছেন বা কোনো ধরনের চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন কিনা, যে এই কাজগুলো আপনার করা দরকার কিন্তু আপনি কোনো চ্যালেঞ্জের জন্য করতে পারছেন না, এরকম কোনো কিছু দেখতে পাচ্ছেন? না, আমরা যেটা চেয়েছিলাম যে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য আমরা প্ল্যান করেছিলাম যে শেরপুর জেলায় একটা প্রজেক্টের আওতায় এসে সকল গ্রামীণ রাস্তা, হাট বাজার থেকে শুরু করে কি বলে ইউনিয়ন পর্যায়ের যে হেলথ কমপ্লেক্সগুলো আছে, সেগুলো উন্নয়ন একসাথে চেয়েছিলাম আর কি। তো সেটা দীর্ঘদিন যাবৎ স্থগিত আছে বা উন্নয়ন খাতায় উঠতে পারে নাই, এখনও সেই অবস্থায় রয়েছে। এই বাজেটেও দেখলাম যে সেটা অনুন্নয়ন, কি বলে এটাকে, যে অবাস্তবায়িত প্ল্যান সবুজ পাতায় কেবলমাত্র ওখানেই আছে আর কি। আমি আরেকটা প্রশ্ন আপনার কাছে যেতে চাই, যে আপনার আসনের এই মুহূর্তের বড় শক্তি কি দেখতে পাচ্ছেন? আমার আসনের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমার জনগণ। আমি মনে করি যে সচেতন মানুষ আছে যারা এই বিষয়গুলো নিয়ে কনসার্নড, এবং আমি সবচেয়ে আমার ভালো লাগে যে আমার এলাকার যারা সিনিয়র মানুষ আছে, শিক্ষিত মানুষ আছেন বা যারা বোঝেন সমাজ বিষয়ে, তারা সবাই কনসার্নড, এবং এই মুহূর্তে এইগুলো নিয়ে তারা খুবই অ্যাড্রেস করছেন, কথা বলছেন, এবং তাদের মধ্যে আলোচনা আছে। এটাই আমার কাছে সবচেয়ে বড়। নির্বাচনের পরে এখন কি কেউ যে প্রত্যাশাগুলো করেছে আপনার আসনের জনগণ, এখন কি কেউ হতাশ হয়েছে যে আপনাকে নির্বাচিত করে সংসদ সদস্য বানিয়ে তাদের মানে যে প্রত্যাশাটা ছিল সেগুলো পরিপূর্ণ করতে পারছেন না আপনি, এরকম কোনো চিন্তা ভাবনা বা এরকম কোনো কথা শুনতে পাচ্ছেন আপনি? দেখুন, এটা হতাশা না, এটা হলো আক্ষেপ আছে। যেমন আমরা সরকার গঠন করলে এক ধরনের হতো, এখন সরকার গঠন করিনি, সুতরাং আরেক ধরনের হয়ে গেছে বিষয়টা। ধন্যবাদ। আমরা আরেকটি বিষয় জানতে চাইব, এই মুহূর্তে 2026 সাল, এই মুহূর্তে আপনার আসনের প্রধান 2 থেকে 3টি সমস্যা, যে সমস্যাগুলো আগেও ছিল এবং এখনও আছে, এই ধরনের কয়েকটি সমস্যার কথা বলুন। দুটো বড় ধরনের সংকট, যার 1 নাম্বার হচ্ছে মাদক। এটি আমার আসনে ভয়ঙ্কর রূপ নিয়েছে, যেহেতু আপনি জানেন যে শেরপুরটি একটি সীমান্তবর্তী এলাকা। এটি কি আগে যে পরিমাণ ছিল এখনো কি সেই পরিমাণ, নাকি কমছে না বাড়ছে? বেড়েছে, ভয়ঙ্কর রূপে বেড়েছে, এবং আপনি জেনে আশ্চর্য হবেন যে এখন আর এটার রিমুভ করার বা এটাকে এখান থেকে বাঁচার, কিউর করার কোনো ব্যবস্থা সরকার যেহেতু নিচ্ছে না, মানে সরকারের উদ্যোগগুলো খুব, মানে কি বলে,
দেখার মতো না আর কি, মানে দেখার মতো না বলবো যে বিবেচনার মতো না আর কি। সেই জায়গায় দাঁড়িয়ে আমার এলাকার লোকজন স্থানীয়ভাবে তারা সোশ্যাল উদ্যোগ নিচ্ছে আর কি। কিন্তু মাননীয় সংসদ সদস্য বারবার কথায় আসছে সরকারের বিষয়টা। আপনার আসনের মানুষ তো আসলে আপনার কাছ থেকে এগুলো প্রত্যাশা করছে যে এই মাদক বা যেগুলো সমস্যা সবাই তো আসলে সরকারের কাছে না গিয়ে তো আপনার কাছে হ্যাঁ, আমার কাছেই তো আসছে, কিন্তু আপনি কেন এই মানে সেগুলো করতে এখানে এখানে আমি আমি বলছি যে এটা শুধু আমার কাছে না, 300 জন এমপি এটার ব্যাপারে সাফারার। আজকেও এই বক্তব্য শুনে আসলাম এখানে প্রত্যেকেই, এবং এটা নিয়ে যখন কেউ কথা বলে তখন টেবিল চাপড়ানো এত বেশি হয় আমার কাছে, মানে সন্দেহ হয় যে সকল এমপি মনে হয় এটার পক্ষে আর কি। ইভেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া, মানে উনি যেহেতু দায়িত্বে আছেন, উনি লজ্জায় পড়ে হাতটা চাপড়ান না, উনিও মনে মনে চাপড়ান টেবিল, এটা সংকট। কিন্তু কেন এই সংকট থেকে বের হতে পারছেন না, এর জবাব তো অবশ্যই সরকারকে বা স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে হবে। আপনার আসনের অ্যানসারটা আপনি দিবেন যে কেন এই সমস্যাটা আপনার আসনের মাদকগুলো কেন নির্মূল করা যাচ্ছে না? আমার আসনেরও সংকট একটাই, যে এখানে প্রশাসন যেভাবে ভূমিকা পালন করার কথা সেভাবে ভূমিকা পালন করতে পারছে না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যেভাবে ভূমিকা পালন করার কথা সেটা পারছে না আর কি। তো সেইটা আমি এমপি হলেই যে সব কিছু আমি নিয়ন্ত্রণ করতে পারছি, বিষয়টা এরকম না। ওনারা বলছেন যে আমরা এই নানান ধরনের সংকটে রয়েছি। পুলিশ প্রশাসন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে যে তারা রাতের বেলা কোনো অভিযান পরিচালনা করলে সেখানে সিদ্ধান্ত নিতে পারছে না, মানে মাদক কি বলে এটাকে, নির্দেশ দিতে পারছে না, আদেশ দিতে পারছে না, মানে যেটা আদালত, যেটা ভ্রাম্যমাণ আদালত সেটা করতে হবে। কেন? এটা অনুমতি নেই, বাংলাদেশের আইনে নাই। এরপরে হচ্ছে তার কাছে গাড়ি নাই, সে রাতের বেলা যেতে ভয় পাচ্ছে, সংকট। আমার এলাকায় আরেকটা বড় সংকট আছে মাদকের পাশাপাশি, সেখানে ব্রহ্মপুত্র নদীর তীরে বালি উত্তোলন করে রাখা হচ্ছে সরকারের পক্ষ থেকে, সেগুলো গোপনে কে বা কারা বিক্রি করে দিচ্ছে, জানে সবাই, কিন্তু পুলিশ গিয়ে পৌঁছাতে পারছে না, রাতের বেলা ভয় পাচ্ছে, তার পর্যাপ্ত জনবল লোকবল নিয়ে সেখানে যেতে পারছে না আর কি। তো এই যে বড় দুইটা বলছিলেন, তো তিনটা বলতে চাই আর কি। একটা হলো মাদক, একটা হলো এই পাচার, বালু পাচার সহ এরকম, আরেকটা হচ্ছে রাস্তাঘাট। এবং এই বর্ষায় সবচেয়ে বড় সংকটটা তৈরি হবে বিশেষ করে আমার নদী তীরবর্তী এলাকা যেগুলো, আর যেগুলো নিচু এলাকা বললাম সেই দুটো এলাকাতে। এবং আপনি হয়তো জানেন যে শেরপুরের সদরের 3টি ইউনিয়ন আছে যেগুলো বন্যা একটু হলেই বা বিশেষ করে পাহাড়ি ঢল আসলেই প্লাবিত হয়। এই 3টি বড় সমস্যা থেকে বের হওয়ার জন্য আমি যেমন পানি উন্নয়ন কি বলে, মানে পানি সম্পদ মন্ত্রীর সাথে দেখা করেছি যে আপনারা ব্লক বাঁধ বা জিও ব্যাগ দিয়ে আপাতত বাঁধার জন্য ব্যবস্থা করুন নদীর তীর। কিন্তু আমি জানি না, এখন পর্যন্ত কোনো নির্দেশ আসে নাই। মাননীয় মন্ত্রী অবশ্য বিদেশ সফরে ছিলেন, আসলে হয়তো আরও দেখা করলে বুঝতে পারবো আর কি ইনশাল্লাহ। আপনার শেরপুর 1 আসনের আপনার প্রধান প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? উনি ডক্টর সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, বিএনপি দলীয়। তার সম্পর্কে যদি কয়েকটি ইতিবাচক গুণের কথা বলতে বলি, তিনি তো ডিসেন্ট, প্রথমতই হচ্ছে যে একজন নারী হিসেবে তিনি খুব কম বয়স্ক নারী। আবার তিনি এর আগে 2018 সালে ইলেকশন করেছিলেন বিএনপির ধানের শীষের হয়ে, তখন তো আমরা একসাথে জোটে ছিলাম, তাকে সাপোর্ট করে আমরাও কাজ করেছি। এবং তিনি একজন নারী হয়ে ব্যাপকভাবে লড়াই করেছে আওয়ামী রেজিমের সাথে, এবং তিনি কিন্তু নির্যাতিতও হয়েছেন, এবং শেষ পর্যন্ত এটি সারা বাংলাদেশের মানুষ, সারা বিশ্বের মানুষ দেখেছে। আমার কাছে মনে হয়েছে যে তিনি যথেষ্ট সাহসী একজন নারী। এবং আপনার আসনের সার্বিক পরিকল্পনা এবং সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আপনি তার কোনো সহযোগিতা পান? দেখুন, তিনি তো মূলত ঢাকা থেকে নির্বাচিত হয়েছেন সংরক্ষিত আসনে। এজন্য তিনি যদিও তার বাবার বাড়ি ওখানে, তার শ্বশুর বাড়ি তো হচ্ছে সম্ভবত হবিগঞ্জ, যে কারণে তিনি এখনো পর্যন্ত আমাদেরকে ওইভাবে সহযোগিতা করেছেন বা করছেন এরকম নয়। তবে তার সাথে আমি কোঅপারেট করি, শেয়ার করি, এবং সেইভাবে আপনি কাজ করে যাচ্ছেন। ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আপনি সমস্যার কথা বলেছেন। আমি যদি 3টি জাতীয় মানে সম্ভাবনার কথা আপনার কাছে জানতে চাই, আপনার আসনে, শুধুমাত্র আপনার আসনে 3টি জাতীয় সম্ভাবনার কথা বলবেন আমাদেরকে। 1 নম্বর হচ্ছে আমার এলাকায় যে মানুষ, সেই মানুষদেরকে যদি স্কিল্ড করা যায়, সেটা দেশের জন্য, দেশের বাইরে পাঠানোর জন্য, উভয় জায়গায় আমাদের এলাকার মানুষরা খুবই কাজে লাগবে ইনশাআল্লাহ। এবং আমাদের মানুষদের মধ্যে, বিশেষ করে শেরপুর সদর বা এই এলাকার মানুষদের মধ্যে একটা ইনোসেন্স আছে। আমি মনে করি যে তাদের উদ্যম, ইনোসেন্স, এই দুটোকে যদি একসাথে কাজে লাগানো যায় তাহলে আমাদের এলাকাকে ডেভেলপ করার জন্য একটা বিরাট বড় সুযোগ আমরা সৃষ্টি করতে পারবো ইনশাআল্লাহ। প্রান্তিক জনগোষ্ঠী কারা আপনার অঞ্চলে? প্রান্তিক জনগোষ্ঠী বলতে আমি বুঝিয়েছি যে নিম্ন আয়ের মানুষ আছে, এর বাইরে কিছু উপজাতি আছে। সংখ্যা কেমন? সংখ্যাটা 3 ভাগের 1 ভাগের একটু কম হবে আর কি।
প্রান্তিক জনগোষ্ঠী এবং সেই সাথে তরুণ সমাজ, আপনি যদিও তরুণদের কথা বলেছেন, তাদের উদ্দেশ্যে আপনি সংসদ সদস্য হিসাবে কোনো পরিকল্পনা করেছিলেন বা নতুন করে করছেন যেটি আপনি করবেন আপনার আসনের মানুষের জন্য? আমি যেটি বিশেষ করে চেয়েছি কয়েকটা ভাগে। এক নম্বর হচ্ছে যে যারা যেটার জন্য ফিট, আমি সেরকম করে ক্যাটাগরাইজ করতে চাই, অর্থাৎ আমি তরুণ যুবকদের মধ্য থেকে ক্যাটাগরাইজ করতে চাই। যেমন যারা শিক্ষার্থী, তাদের মধ্যে উচ্চশিক্ষার জন্য আমি প্ল্যান করেছি, অর্থাৎ তাদের দেশে এবং দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য আমার একটা প্ল্যান ছিল, সেটা নিয়ে আমি কাজ করব, এটা আমার প্ল্যানে আছে এখনও। আর পাশাপাশি হচ্ছে যে যারা আনস্কিলড বা শিক্ষা দীক্ষায় দুর্বল, কম, তাদের জন্য আমরা কারিগরি বা এরকম বৃত্তিমূলক কর্মসূচি যেগুলো নেওয়া যায়, সেই টাইপের কর্মসূচির আওতায় আমরা কিছু প্রকল্প হাতে নিতে চাই আর কি। আপনার আসনের জায়গা থেকেই জানতে চাই যে যেহেতু আপনি বিরোধী দলের এমপি, আমি যদি প্রশ্ন করি যে একজন বিরোধী দলীয় সংসদ সদস্যের প্রধান শক্তিটা কি? বিরোধী দলের প্রধান শক্তি হচ্ছে তার জনগণ, ভোটার। তাহলে আপনার আসনের যে সমস্ত সমস্যার কথাগুলো বললেন, সেগুলা বাস্তবায়নে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, আপনি কোনো কৌশলে বা এই চ্যালেঞ্জগুলো কি মোকাবেলা করার জন্য আপনি প্রস্তুত আছেন কিনা? দেখুন, আমার সবচেয়ে বড় শক্তি যে একটি বলেছি আর কি, আমি সরি বিস্তারিত ব্যাখ্যা করতে পারি নাই। একটি বড় শক্তি বললাম যে আমার জনগণ, এবং কি বলে আমার ভালোবাসার জনগণ যারা আর কি, তারা। আর আমার সবচেয়ে বড় শক্তি যেটি আরেকটি, সেটা হলো নৈতিক শক্তি আর কি। এবং আমার যে দল জামাত ইসলামী, যার সকল জনশক্তি নৈতিকভাবে পরীক্ষিত, তারা কোনো দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি, ছিনতাই, দখল, বাজার দখল, টেন্ডারবাজি এইসবের সাথে যেহেতু তারা জড়িত নয়, আমরা এই নৈতিক শক্তি দিয়ে যখন আমরা কারোর সাথে দেখা করছি, কোনো সেটা মন্ত্রী হোক বা এরকম উচ্চপদস্থ জায়গায় যখন দেখা করছি, তখন চাইলেই তারা আমাকে ওইরকম বিভিন্ন অফার, প্রলোভন, এসব কিছুতে আমাকে সম্পৃক্ত করতে পারছে না। আবার চাইলেই সে এরকম একটা নৈতিক জায়গায় অনিয়ম ঢুকাই দিতে না পারার বাস্তবতা হিসেবে আমাকে পাশ কাটায় চলে যেতে পারবে না বলে আমার বিশ্বাস। মানে ফিল করছি এরকম যে যদি অ্যাজ এ হোল সরকারের পক্ষ থেকে ডিসিশন হয় যে শেরপুর এককে আমরা কি বলে বঞ্চিত করব, এটা এক ধরনের সিদ্ধান্ত। বাট এর বাইরে আমি মিনিস্ট্রিগুলোতে যাব, মন্ত্রীদের সাথে কথা বলবো, এবং তাদের কাছ থেকে আমি মনে করি যে আমার যে টার্গেট ছিল, যা প্ল্যান ছিল, বিশেষ করে এডিপি, এই এডিপি বাস্তবায়নের জন্য আমি তাদের সকলের সহযোগিতা পাবো ইনশাল্লাহ, এটা আমার একটা দৃঢ় বিশ্বাস। এবং সরকার কি আসলে চাইলেই একটা আসনকে মানে একেবারে আলাদা করতে পারে কিনা? এই যুগে এসে এটা করতে পারবে না আমার বিশ্বাস, কিন্তু আমার কাছে সন্দেহ হচ্ছে আর কি, বিএনপির কার্যক্রম কিছু সন্দেহজনক আর কি। যে আপনার আসনের আইন শৃঙ্খলা কি এই মুহূর্তে কি স্বাভাবিক আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা? দেখুন, এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, রামিসা হত্যা বা এরকম মৌলিক দেশীয় জাতীয় কয়েকটি বিষয়ে শুধুমাত্র ফোকাস করা হয়েছে। কিন্তু এই যে আমাদের এলাকায় সন্ত্রাস বেড়ে যাচ্ছে, মারামারি ঘটনা ঘটছে এবং হত্যাকাণ্ডের ঘটনাও ঘটছে আর কি, সেগুলো নিয়ে প্রশাসনের পক্ষ থেকে যেরকম ব্যাপক তৎপরতা থাকার কথা আর কি, সেটা কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? তখন ওই একই প্রশ্ন আসছে আর কি। আমি অলরেডি আমার থানার জন্য শেরপুর আপনি সদর। সংসদ সদস্য হওয়ার পরে কি হত্যাকাণ্ড ঘটেছে আপনার হ্যাঁ, আসনে? হত্যাকাণ্ড কয়েকটি ঘটেছে। উদাহরণ সহ বলবেন। জি জি, কয়েকটি উদাহরণ দিয়ে হ্যাঁ, বলবেন। আমার এলাকায় এরকম ঘটনাও ঘটেছে যে জমি, আমার এলাকায় বেশিরভাগের ক্ষেত্রে ঘটনাটা ঘটে হলো জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে, জমি সংক্রান্ত মারামারি সারা এবং- বাংলাদেশেরই একটা বড় সমস্যা। এটা হয়েছে আর কি, একাধিক ঘটনা ঘটেছে। এবং এই সব কিছু আমরা আলোচনায় বসেছি ডিসি অফিসে, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মিটিং হয় প্রতি মাসে আর কি, সেখানে আমরা বসেছি এবং সেখানে আমরা ফিল করেছি যে আমার সদর থানার বড় কয়েকটি সংকটের মধ্যে একটি হচ্ছে যে পুলিশ রিমোট অনেক এলাকা আছে, সেখানে সহসা পৌঁছতে পারছে না আর কি। তো তাদের লোকবল সংকট এক, যানবাহন সংকট। আমি অলরেডি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছি এবং বলেছি যে আমাদের এলাকায় এরকম পুলিশ ভ্যান বাড়ান, পুলিশ ফাঁড়ি বাড়ান। অর্থাৎ এই যে সামগ্রিক আইন শৃঙ্খলা, আমার কাছে আরেকটি বিষয় মনে হয়েছে আর কি, যে ডিসিশনটা মনে হয় গভর্নমেন্ট নিতে পারছে না, বিধায় আমার মতো প্রান্তিক এলাকায় যে সংকটগুলো হচ্ছে, সেই সংকটগুলো এখন পর্যন্ত শেষ হচ্ছে না। কি করা প্রয়োজন মনে হয়, যে কি ধরনের ডিসিশন নেওয়া দরকার? দুটো বিষয় এখানে আর কি। আমার এলাকায় রিসেন্ট আরেকটা বড় ধরনের কি বলে মাঝে মধ্যেই ঘটছে আর কি একটি বিষয়, সেটা হলো যে পতিত ফ্যাসিস্ট নিষিদ্ধ, কার্যক্রম নিষিদ্ধ যে আওয়ামী লীগ, তাদের পক্ষ থেকে বিভিন্ন মিছিল হচ্ছে, বিভিন্ন কার্যক্রম পরিচালনা হচ্ছে আর কি, সেগুলো নিয়ন্ত্রণ সহ এই জায়গাগুলো ধরতে পারছে না আর কি। সরকার হয়তো ডিসিশনটা নিতে পারছে না যে তাদের ব্যাপারে কি করবে, এবং আমরা কিন্তু সন্দেহ পোষণ করছি, এগুলো আমরা বক্তব্য বিভিন্ন জায়গায় দিয়েছি যে সরকারই চাচ্ছে হয়তো যে আওয়ামী লীগকে এইভাবে নর্মালাইজ করে রাখবে আর কি। তো এটা কিন্তু আমাদের এলাকার একটা আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটছে, এবং তারা আস্তে আস্তে তাদের যে সন্ত্রাসী রূপটা,
সেইটা ওপেন করে ফেলছে। এটা যদি আস্তে আস্তে এরকম ওপেন হয়ে যায়, আমি তো মনে করি যে আমাদের শেরপুরের জন্য একটা বড় ধরনের বাধার সৃষ্টি হবে। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে গেছি। তারপরে আমি একটু জানতে চাই আপনার আসনের প্রশাসন এবং জনগণের মধ্যে সমন্বয়টা আপনি কিভাবে দেখতে পাচ্ছেন বা কিভাবে আপনি করার জন্য বলছেন? দেখুন, আমাদের একটা দীর্ঘদিনের কষ্ট আছে। এটা আমি মনে করি আমার আসনের মতো সারা দেশেই কিনা আমি জানি না, আমার আসনে স্পেশালি আলোচনাটা এসেছে বা আমাদের জেলায় ওই আলোচনাটা এসেছে যে সরকারের প্রায় 40-42টা ডিপার্টমেন্ট ওখানে কাজ করে উপজেলা পর্যায়ে, এবং এই প্রত্যেকটা বিভাগ কিন্তু এই মানুষের কাজের জন্য সহযোগিতার জন্যই আছে। কিন্তু মানুষ সরকারের এসব প্রতিষ্ঠান থেকে সহজে সব কিছু মানে হাতের নাগালে পাবে এরকম হচ্ছে না আর কি। বিধায় আমি যখন এলাকায় যাচ্ছি, আমার বাসা, আমি যে কয়দিন থাকি, সকাল টু মানে কি বলে 24 ঘন্টা পারলে এরকম অবস্থা। আমি এরকমও হয় যে রাত 2টা-3টা বেজে যাচ্ছে, লোকজন শেষ হচ্ছে না সাক্ষাৎ। কী বিষয়? তার এই সমস্যা, তার ওই সমস্যা, তার জমি সমস্যা, তার কি বলে নানান সহযোগিতা লাগবে এরকম। এবং সেটি বলবেই, কারণ তারা ভোট দিয়ে আপনাকে ওই জায়গায় নিয়ে না, এসেছে। দেখুন, আমাকে ভোট দিক, কিন্তু তাদের সমস্যাগুলো যদি সরকারের এসব প্রতিষ্ঠান থেকে সহসা সমাধান হয়ে যেত, তাহলে কিন্তু আমার আপনার কাছে কাছে কম এত আসছে। দাবি শুধু দেওয়া আপনার কাছে না, সারা বাংলাদেশের সংসদ সদস্যদের কাছে ভিড় কম আমি অন্য হতো। সবারটা জানি না, এই জন্য আমারটা শুধু বললাম আর কি। আমার এটা অভিজ্ঞতা, আমি জানি না অন্য কারোর কি অভিজ্ঞতা। অথবা হতে পারে আমি নতুন সংসদ সদস্য হয়েছি বলেই কিনা এরকম, সারা দেশে এরকম হতে পারে, আগে নাও হতে পারে আর কি। প্রথম অভিজ্ঞতা আপনার। হ্যাঁ, বাট আমি মনে করছি সরকারের প্রশাসনিক দপ্তরগুলো যদি আরো কার্যকর হতো, তাহলে মানুষের এই দুর্ভোগ, মানুষের সমস্যার সমাধানগুলো অতি সহজেই হয়ে যেত। ধন্যবাদ। যেহেতু প্রথম অভিজ্ঞতার কথা আপনি বলছেন, আপনি যখন সংসদ সদস্য হলেন, যখন শপথ নিচ্ছিলেন, তখন প্রথম কোন দায়িত্বটা বা প্রথম আসলে কোন অনুভূতিটা আপনার মাথায় এসেছিল? আমার কাছে মনে হয়েছে এক বাক্যে, আমার কাছে মনে হচ্ছে যে আমার মানে কি বলে, এমন মনে হয়েছে যে আমি মাঝে মধ্যে একটু হয়ে গেছি, আবেগপূর্ণ হয়ে গেছি যে মানুষের এত সমস্যা, তাদের সংকটটা এরকম যে তাদের চিকিৎসার জন্য কোনো অবলম্বন সহায় অবশিষ্ট নাই। এরপরে সে এমপির কাছে এসেছে। এর বাইরে 2-4 জন থাকতে পারে, বাট ম্যাক্সিমাম এরকম। কিন্তু সরকারের যে সাপোর্ট, সরকারের যে সহায়তা, সেটা দিয়ে আমি জানি না আমরা শেষ করতে পারবো কিনা। ধন্যবাদ। সরকারের কথা যেহেতু আসতেছে, আমি যদি সরকারের 3টি ভালো কাজের কথা আপনার মুখ থেকে শুনতে চাই, যেটি ভালো সরকার ইতিমধ্যে করে ফেলেছে। সরকার একটি উদ্যোগ নিয়েছে, ফ্যামিলি কার্ড। অবশ্যই এটি প্রান্তিক জনগোষ্ঠীর কিছু কিছু কষ্ট লাঘব করবে, এটি আমার কাছে মনে হয়েছে। বাট এটি যদি অনিয়ম দুর্নীতির বাইরে রাখা যায়, তাহলেই কেবলমাত্র হবে। এটি যদি সংশ্লিষ্ট ব্যক্তির কাছে, যারা প্রাপ্য, তাদের কাছে পৌঁছানো হয়, তাহলে হয়তো সাময়িকভাবে মানুষ একটু লাভবান, মানে কষ্ট লাঘব হতে পারে আর কি। এটি আমার কাছে একটি বড় বিষয় মনে হয়েছে। সেকেন্ড হচ্ছে যে শিক্ষা বাজেটে একটা বৈচিত্র্য এনেছে, এবার একটু গবেষণা খাতে ব্যয়ের ব্যাপারে কিছু এনেছে আর কি, যদিও সেটা অপর্যাপ্ত। বাট আমার কাছে মনে হয়েছে যে এটা একটা নতুনত্ব এই দেশের জন্য। আর থার্ড হচ্ছে যে কি বলে এটাকে, আমার কাছে আর মনে পড়ছে না, দুইটাই মনে পড়ছে। তাহলে 2টা রং ডিসিশন বা 2টা মানে যেটা আপনি সমালোচনা করতে চান সরকারের, যে 2টা খুব বড় ধরনের ভুল করেছে এরকম? সরকার বড় ধরনের একটা ভুল করেছে, যে এবার ভুল বলবো না, বাজেটে যেভাবে তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, এটার আগে তার ডিসিশন নেওয়া দরকার ছিল যে সুশাসনটা নিশ্চিত করা, কিন্তু অগ্রাধিকারের মধ্যে সুশাসনটাই নেয় নাই। আমি জানি না এটা কেন করলো। বিএনপির মতো একটি দল, যারা এই দীর্ঘ 17 বছর জুলুম নির্যাতন দেখে দেখে আসলো আর কি, সুশাসনের সংকট দেখেই যারা আসলো আর কি, সুশাসনের সংকটের কারণে যারা সাফারার, তারা এসে প্রায়োরিটি লিস্টে সুশাসনটা রাখবে না, এটা আমার কাছে মানে কেনটা তাদের উপরে ছেড়ে দেন এবং অবশ্যই সাধারণ মানুষ সেটা বিচার করবে। বিচার আপনার করবে। কাছে ভিন্নমত মানে কি? ভিন্নমত বা সমালোচনাকে আপনি কিভাবে দেখেন? না, এখানে অবশ্যই সমালোচনা থাকতে হবে। আমাদের দুঃখ আর কি, যেমন সংসদে আমরা খুব লজ্জা পাই আর কি একটা বিষয় নিয়ে। সরকার দলীয় অনেক সংসদ সদস্য বলে যে জামাত ইসলামী বা 11 দল বা সংসদে যারা আছে বিরোধী দল হিসেবে, তারা সরকারকে সহযোগিতা করবে, সমর্থন করবে। এটা বলাটাই তো একটা বোকামি। তাদের উচিত সরকার দলের কোনো এমপির এই বাজেট নিয়ে কোনো বক্তব্য দেওয়ার দরকার নাই। যদি তাদের নিজস্ব কোনো ক্রিটিক থাকে, তাহলে তারা বলতে পারে। এর বাইরে কেন সে বলবে? একই কথা, সবাই বলছে যে বাজেট খুব ভালো হয়েছে, এই বাজেট খুব কি বলে সাপনিক ইত্যাদি ইত্যাদি, এগুলো তারা বলে যাচ্ছে আর কি। আমার কাছে এটা একটা অবান্তর বিষয় মনে হচ্ছে আর কি। এবং তারা বলতে পারতো যে আপনারা আমাদের সময়গুলো নিয়ে নেন,
আমাদের বাজেটের ক্রিটিক করেন, আপনাদের ক্রিটিকগুলো নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। ধন্যবাদ। আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠানের স্বার্থে আরেকটি প্রশ্ন, 2026 সালের নির্বাচনটাকে বলা হচ্ছে ঐতিহাসিক নির্বাচন এবং সুষ্ঠু নির্বাচন বলা হচ্ছে। আমি যদি একটি প্রশ্ন করি, একটি ভিন্ন মত, যেটি মানুষ আপনার আসনের মানুষই বিশেষ করে আপনাকে কখনো এ ধরনের প্রশ্ন করেছে কিনা, বা যে কোনো জায়গায় আপনি শুনতে পেয়েছেন কিনা যে একটি দল এই নির্বাচনে এবার অংশগ্রহণ করে নাই, সেই দল যদি নির্বাচনে অংশগ্রহণ করতো তাহলে কি হতে পারত? এখানে দেখুন যে এই প্রশ্নটি অবান্তর, কারণ যে দল যার নাম বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ, আমি নাম বলিনি, আমি একটি দল বলছি। দল বলেছেন, সেই দলটি এখানে এখন প্রাসঙ্গিক নয় আর কি। তাদের ব্যাপারটা এখন ফয়সালা করতে হবে আগে এদেশে, নিজেদেরও ফয়সালা করতে হবে, তাদের এদেশের সরকারকেও ফয়সালা করতে হবে, বা জনগণকেও ফয়সালায় নিতে হবে। সেই ফয়সালার লক্ষ্যেই কিন্তু গণভোট হয়েছিল আর কি। তো সুতরাং তারা নির্বাচন করলো কি না করলো সেসবের চেয়ে বড় বিষয় হচ্ছে যে 24-এর গণ অভ্যুত্থানকে ধারণ করে একটি নতুন অভিযাত্রা যেটা হওয়ার কথা ছিল, সেই অভিযাত্রায় আওয়ামী লীগের বিচারটা হলো এই মুহূর্তে প্রাসঙ্গিক। তারা অংশগ্রহণ করেছে কি করেনি সেটা আমার কাছে মনে হয় না যে এই মুহূর্তে দেখার দরকার আছে। ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আপনার আসনের মানুষের উদ্দেশ্যে একেবারে শিকড়ের ভাষায় কোনো কিছু বলতে চান কিনা? মানে আমরা আপনার আসলে আঞ্চলিক ভাষায় সঠিক এই মুহূর্তে সেটা আসছে না। তবে আমি এটুকু বলতে চাই আমার এলাকার মানুষের জন্য যে একেবারেই সহজ সরল মানুষ আমাদের এলাকায়, শেরপুর বাসী, তাদের বিরাট সম্ভাবনা রয়েছে এবং তাদের উচ্চাকাঙ্ক্ষাও রয়েছে। আমরা যদি সবাই মিলে, যারা শেরপুরের দলমত নির্বিশেষে, আমি সবসময় এটা বলেছি এবং আমি যখন আমার নির্বাচনী ইশতেহার ঠিক করেছি আপনারা খেয়াল করেছেন যে দলমত নির্বিশেষে সবাই আমরা আমাদের শেরপুরটাকে একটু গড়তে চাই। এই গড়তে চাই মানে এরকম নয় যে আমাদের আগে থেকে এখানে পাটাতন রেডি আছে, আমরা অনেক দূর এগিয়ে যেতে চাই, এরকম অবস্থায় কিন্তু আমরা নাই। আমাদের আসলে কিছুই নাই, সেখান থেকে পাটাতন নির্মাণ করতে চাই আগে, এরপরে সুযোগ পেলে আমরা সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আমাদের অনুষ্ঠানে আসার জন্য। দর্শক, ভিন্নমতের সহমত যে যেখান থেকে দেখলেন, আগামী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং সেই সাথে মাননীয় সংসদ সদস্যর কোনো কথার সঙ্গে যদি কোনো ভিন্ন মত থাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, এবং সেই সাথে যদি সহমত প্রদান করতে চান সেটিও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিব। এবং মাননীয় সংসদ সদস্য যে কথাগুলো বলেছেন সেগুলোর বিষয়ে যদি আরও কোনো তথ্য দিতে চান, আরও কোনো তথ্য যোগ করতে চান, সেটিও কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।